একটা দেশের প্রতিরক্ষা শক্তি আসলে কতটা শক্তিশালী তা শুধু তার হাতে থাকা যুদ্ধবিমান, ট্যাঙ্ক কিংবা ক্ষেপণাস্ত্র গুণে বোঝা যায় না। আসল শক্তি তখনই বোঝা যায় যখন সংকটের মুহূর্তে অন্য কারো দিকে তাকিয়ে থাকতে হয় না। আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাম্প্রতিক তুরস্ক সফর নিয়ে তৈরি হয়েছে বড় আলোচনা। 5 দিনের সরকারি সফর শেষে তিনি দেশে ফিরেছেন। বাইরে থেকে দেখলে এটি আর 10টা প্রতিরক্ষা সফরের মতোই বৈঠক, সামরিক স্থাপনা পরিদর্শন, প্রযুক্তি নিয়ে আলোচনা। কিন্তু একটু গভীরে গেলে প্রশ্নটা অন্যরকম। বাংলাদেশ কি ধীরে ধীরে শুধু অস্ত্র কেনার দেশ থেকে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির সক্ষমতা অর্জনের দিকে যেতে চাইছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে এই সফরের গুরুত্ব শুধু 5 দিনের সফরে সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়তে পারে আগামী বহু বছরেও। চলুন পুরো বিষয়টা একদম সহজ করে দেখি। তুরস্ক এখন বিশ্বের দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্পগুলোর একটি। বিশেষ করে ড্রোন, ক্ষেপণাস্ত্র, যুদ্ধজাহাজ, ইলেকট্রনিক সিস্টেম এবং বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তিতে দেশটি নিজেদের সক্ষমতা অনেকটাই বাড়িয়েছে। আর বাংলাদেশের সেনাপ্রধানের সফরে এই প্রতিরক্ষা শিল্পের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং পরিদর্শন দুটিই ছিল। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা ঘুরে দেখার পাশাপাশি প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা, প্রযুক্তি এবং সক্ষমতা উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ: অস্ত্র কেনা আর অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন। এই দুটো কিন্তু এক জিনিস নয়। ধরুন বাংলাদেশ কোনো দেশ থেকে একটি অত্যাধুনিক অস্ত্র কিনলো, অস্ত্রটি দেশে চলে এলো, কিন্তু এর যন্ত্রাংশ, গোলা বারুদ, রক্ষণাবেক্ষণ, সফটওয়্যার কিংবা আপগ্রেডের জন্য যদি বারবার অন্য দেশের উপর নির্ভর করতে হয়, তাহলে সেই সক্ষমতা পুরোপুরি স্বাধীন নয়। কারণ যুদ্ধের সময় সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে, অস্ত্র আছে তো? তারপরের প্রশ্ন, অস্ত্র চালানোর মতো গোলা বারুদ আছে তো? আর তারপরের প্রশ্ন, গোলা বারুদ বা প্রয়োজনীয় যন্ত্রাংশের সরবরাহ বন্ধ হয়ে গেলে নিজেরা তৈরি করতে পারবো তো? সেখানে আসে প্রতিরক্ষা শিল্পের আসল গুরুত্ব। সেনাপ্রধানের তুরস্ক সফরে হালকা ও মাঝারি ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম এবং গোলাবারুদ উৎপাদনের সক্ষমতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে, এমন তথ্য সামনে এসেছে। এটি বাস্তবায়ন হলে সবচেয়ে বড় পরিবর্তনটা কোথায় হতে পারে? আমাদের নির্ভরতা কমতে পারে। শুধু বিদেশ থেকে প্রস্তুত অস্ত্র কিনে আনার পরিবর্তে দেশে উৎপাদন, রক্ষণাবেক্ষণ এবং প্রযুক্তিগত দক্ষতা তৈরির সুযোগ বাড়তে পারে। আর এর সঙ্গে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ: মানব সম্পদ। কারণ একটা আধুনিক প্রতিরক্ষা শিল্প শুধু কারখানা দিয়ে তৈরি হয় না। লাগে দক্ষ ইঞ্জিনিয়ার, লাগে প্রযুক্তিবিদ, লাগে গবেষক, লাগে সফটওয়্যার ও ইলেকট্রনিক্স বিশেষজ্ঞ, লাগে এমন একটি প্রজন্ম যারা শুধু অস্ত্র ব্যবহার করবে না, প্রয়োজনে সেটি বুঝবে, মেরামত করবে, উন্নত করবে এবং ভবিষ্যতে নতুন প্রযুক্তিও তৈরি করতে পারবে। অর্থাৎ তুরস্কের সঙ্গে সহযোগিতা যদি শুধু অস্ত্র কেনা বেচার মধ্যে আটকে না থেকে প্রযুক্তি, প্রশিক্ষণ, যৌথ উৎপাদন এবং জ্ঞান বিনিময়ের দিকে যায়, তাহলে সেটি বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন আসি সবচেয়ে আলোচিত জায়গায়। এই সফরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পদত্যাগ নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়িয়েছে। কিন্তু এখানে একটা বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা দরকার: সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো খবর ভাইরাল হওয়া আর সেটি সত্য হওয়া এক জিনিস নয়। বিশেষ করে একজন সেনাপ্রধানের মতো সাংবিধানিক ও রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ একটি পদ নিয়ে কোনো খবর যাচাই ছাড়া বিশ্বাস করা বেশ ঝুঁকিপূর্ণ। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে সরকার, সশস্ত্র বাহিনী বিভাগ বা ISPR এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সংকেত পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন হলো, এমন গুঞ্জন ছড়ায় কেন? এর উত্তর এক কথায় দেয়া কঠিন। কখনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিউ ও এনগেজমেন্টের জন্য গুজব ছড়াতে পারে, আবার কখনো কোনো পক্ষের রাজনৈতিক বয়ানকে শক্তিশালী করতেও এমন তথ্য ছড়ানো হতে পারে। তবে কোনো নির্দিষ্ট দেশ বা গোয়েন্দা সংস্থাকে সরাসরি দায়ী করার আগে শক্ত প্রমাণ প্রয়োজন। কারণ ভূ রাজনীতিতে অনুমান আর তথ্য, এই দুইয়ের মধ্যে পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ। আর বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি আরও স্পর্শকাতর। কারণ বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা, ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা সবকিছুই আঞ্চলিক ভূ রাজনীতির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। বাংলাদেশ যদি একাধিক দেশের সঙ্গে প্রতিরক্ষার সহযোগিতা বাড়ায়, তাহলে সেটাকে শুধু অস্ত্র কেনার বিষয় হিসেবে দেখলে পুরো ছবিটা ধরা পড়ে না। এটা হতে পারে বৈচিত্র্যময় প্রতিরক্ষা কূটনীতির অংশ। অর্থাৎ এক দেশের উপর অতিরিক্ত নির্ভর না করে একাধিক উৎস থেকে প্রযুক্তি, প্রশিক্ষণ ও সরঞ্জাম সংগ্রহের চেষ্টা। এখন অবশ্য আরেকটি দিকও আছে। জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে শুধু প্রশংসাই নেই,
তার ভূমিকা নিয়ে রাজনৈতিক ও নাগরিক সমাজের বিভিন্ন অংশের সমালোচনাও রয়েছে। বিশেষ করে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর সেনাবাহিনীর ভূমিকা, রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক সিদ্ধান্ত এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের জবাবদিহিতার মতো বিষয় নিয়ে নানা প্রশ্ন ও মতামত সামনে এসেছে। এগুলো রাজনৈতিক বিশ্লেষণের বিষয় এবং বিভিন্ন পক্ষের বক্তব্য এখানে আলাদা হতে পারে। তবে 2024 সালের আগস্টের ঘটনা প্রবাহে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই। সেই সময় সেনাবাহিনী যদি ভিন্ন অবস্থান নিত তাহলে দেশের পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যেতে পারত, এমন আশঙ্কা তখন অনেকের মধ্যেই ছিল। জেনারেল ওয়াকারুজ্জামান সেই সময় যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সেগুলো নিয়ে আজও সমর্থন এবং সমালোচনা দুই ধরনের মূল্যায়নই রয়েছে, অর্থাৎ তাকে নিয়ে পুরো ছবিটা একরঙা নয়। একদিকে রয়েছে সেনাবাহিনীর পেশাদারিত্ব, রাষ্ট্রীয় স্থিতিশীলতা এবং প্রতিরক্ষা আধুনিকীকরণের আলোচনা, অন্যদিকে রয়েছে রাজনৈতিক ভূমিকা, জবাবদিহিতা এবং সিদ্ধান্ত গ্রহণ নিয়ে প্রশ্ন। দুটো দিকই আলোচনায় রাখা দরকার। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সম্প্রতি নৌবাহিনী প্রধানের নিয়মিত মেয়াদ শেষে দায়িত্ব পরিবর্তন হয়েছে। এটি একটি স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ সেই ঘটনাকে সেনাপ্রধানকে ঘিরে চলা পদত্যাগের গুঞ্জনের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করেছেন। এখানেই আমাদের একটু থামতে হবে। একজনের নিয়মিত মেয়াদ শেষ হওয়া মানে অন্যজনের পদত্যাগের ইঙ্গিত নয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের ক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য বিষয় হলো সরকারি ঘোষণা, গুজব নয়। আর বিভিন্ন তথ্য অনুযায়ী বর্তমান ব্যবস্থায় জেনারেল ওয়াকারুজ্জামানের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ 2027 সালের জুন পর্যন্ত। তাই তার পদত্যাগ নিয়ে কোনো দাবি সামনে এলে প্রথম প্রশ্ন হওয়া উচিত, এর সরকারি সূত্র কোথায়? কোনো নথি আছে? কোনো দায়িত্বশীল প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছে? কারণ সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট বানাতে কয়েক মিনিট লাগে, কিন্তু একটা রাষ্ট্রীয় সিদ্ধান্তের পেছনে থাকে প্রক্রিয়া, নথি এবং আনুষ্ঠানিক ঘোষণা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, তুরস্ক সফর থেকে বাংলাদেশ আসলে কি পেতে পারে? প্রথমত, প্রতিরক্ষা সরঞ্জামের উৎস আরও বৈচিত্র্যময় হতে পারে। দ্বিতীয়ত, স্থানীয় উৎপাদনের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। তৃতীয়ত, প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদ উন্নয়নের সুযোগ আসতে পারে। চতুর্থত, দীর্ঘমেয়াদে রক্ষণাবেক্ষণ ও সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্বনির্ভরতা তৈরি হতে পারে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প যদি ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াতে পারে তাহলে সেটি শুধু সামরিক সক্ষমতার বিষয় থাকবে না, এটা শিল্পনীতি, প্রযুক্তি, কর্মসংস্থান, গবেষণা এবং জাতীয় সক্ষমতার সঙ্গেও যুক্ত হবে। তবে এখানেও বাস্তবতা আছে। একটি আধুনিক প্রতিরক্ষা শিল্প তৈরি করতে শুধু চুক্তি করলেই হয় না, লাগে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, লাগে গবেষণা ও উন্নয়ন, লাগে মানসম্মত উৎপাদন ব্যবস্থা, লাগে স্বচ্ছ ক্রয় প্রক্রিয়া, লাগে দক্ষ জনবল, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রযুক্তি হস্তান্তর বাস্তবে কতটা হচ্ছে সেটি নিশ্চিত করা। কারণ প্রযুক্তির সহযোগিতা কথাটা শুনতে যতটা বড়, বাস্তবে সেটাকে উৎপাদন সক্ষমতায় রূপ দেওয়া ততটাই কঠিন। তাই তুরস্ক সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফলাফল হয়তো আজই দেখা যাবে না, এর আসল ফল বোঝা যাবে কয়েক বছর পরে। বাংলাদেশ কি নিজস্বভাবে বেশি কিছু তৈরি করতে পারছে? দেশীয় প্রকৌশলীরা কি নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন? গোলা বারুদ ও প্রয়োজনীয় সরঞ্জামের উৎপাদন কি বাড়ছে? বিদেশি নির্ভরতা কি সত্যিই কমছে? এই প্রশ্নগুলোর উত্তরই শেষ পর্যন্ত বলে দেবে এই সফর কতটা সফল ছিল। আর সেনাপ্রধানকে ঘিরে যে পদত্যাগের গুঞ্জন চলছে সেটাও আপাতত গুঞ্জন হিসেবেই দেখা উচিত, যতক্ষণ না দায়িত্বশীল কোনো রাষ্ট্রীয় সূত্র সেটিকে নিশ্চিত করছে। কারণ ভূ রাজনীতিতে সবচেয়ে বিপজ্জনক জিনিস কখনো কখনো অস্ত্র নয়, ভুল তথ্য। একটি গুজব কয়েক সেকেন্ডে ছড়িয়ে পড়তে পারে, কিন্তু তার প্রভাব কাটাতে সময় লাগে অনেক বেশি। তাই তুরস্ক সফরকে শুধু একজন সেনাপ্রধানের বিদেশ সফর হিসেবে না দেখে বাংলাদেশের প্রতিরক্ষা নীতি, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের বড় ছবির অংশ হিসেবে দেখাই বেশি যুক্তিযুক্ত। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু খুব সহজ, বাংলাদেশ কি শুধু অস্ত্র কিনবে, নাকি ধীরে ধীরে নিজের প্রয়োজনীয় প্রতিরক্ষা প্রযুক্তি ও সরঞ্জাম নিজেরাই তৈরি করার সক্ষমতা অর্জন করবে? আপনার কি মনে হয়, জেনারেল ওয়াকারুজ্জামানের তুরস্ক সফর কি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার জন্য বড় কোনো পরিবর্তনের শুরু হতে পারে, নাকি এর প্রভাব বুঝতে আমাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে? আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। আর এমন তথ্যভিত্তিক সহজ ভাষার বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।